আমার বর সবসময় নিজের বাবার সঙ্গে খুব বন্ধুর মতো বিহেভ করত। আমার শ্বশুর তো দেখতে একেবারেই ইয়াং এবং খুবই সুন্দর ছিল। আমার বর নিজের বাবার সঙ্গে সব কথা শেয়ার করত। এমনকি আমার প্রত্যেকটা ছবি নিজের বাবাকে দেখাতো। আমার শ্বশুর তো অনেক আজব টাইপের মানুষ ছিলেন। আমার শ্বশুর তো আমার সঙ্গে অনেক ফ্রেন্ডলি বিহেভ করার চেষ্টা করতেন। আমার বরকে যখনই শ্বশুরের ব্যাপারে কোনো কিছু বলতাম, তখনই আমার বর আমার উপরে বকাবকি বরের তার বাবার উপরে এত বিশ্বাস, যার শিকার আজ আমি নিজেই হয়ে গেছি। একদিন শ্বশুর আমার ঘরের ভিতরে ঢুকে আমার সঙ্গে সারা রাত। আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতাম। আমি খুবই সিম্পল থাকতে পছন্দ করতাম। আমার বাবা মা আমাদের খুব ভালো শিক্ষা দিয়েছিলেন। আমরা ৪ ভাই বোন ছিলাম। তার মধ্যে আমি বাড়ির বড় মেয়ে ছিলাম। আমি পড়াশোনাতে যেমন ভালো ছিলাম, দেখতেও খুব সুন্দর ছিলাম। কিন্তু আমি দেখতে এত সুন্দর ছিলাম, তাও খুব সংস্কারী এবং সুশীল মেয়ে ছিলাম। অকারণে বাড়ি থেকে বাইরে বেরোতাম না। যখন যা প্রয়োজন হতো নিজের বাবার সঙ্গে বাইরে বেরোতাম। আমরা ভাই বোন যখন বাবা মায়ের সঙ্গে বাইরে যেতাম বা কোনো অনুষ্ঠানে যেতাম, তখন যে কেউ আমাকে দেখেই পছন্দ করে নিত। আমি এতটাই সুন্দর ছিলাম দেখতে। আমি সবসময় সিম্পল থাকতেই পছন্দ করতাম। এখনকার যুগে প্রত্যেকটা মেয়ে মডার্ন এবং মডার্ন জামাকাপড় পরতেও পছন্দ করে। কিন্তু আমরা ভাই বোন খুবই সাধারণ জামাকাপড় পরতাম। আমরা ২ ভাই ও ২ বোন ছিলাম। আমার নাম নীতি। আমি ও আমার বোন আমরা যেখানেই যেতাম চুড়িদার পরেই বাইরে যেতাম এবং বাড়িতেও আমি চুড়িদার পরতাম। আমার বয়স ২৬ বছর। আমার বাবা মা এতদিন বিয়ে দেয়নি, কারণ আমি নিজের পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস ছিলাম। তাই বাবা ভেবেছিল আমি যতদূর নিজের পড়াশোনা করতে চাইছি ততদূর উনি আমাকে পড়াশোনা করাবেন। তারপর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিবেন। আমার পড়া যেহেতু কমপ্লিট হয়ে এসেছিল, তাই বাবা ডিসাইড করেছিলেন এই বছরই আমার বিয়ে দিয়ে দিবেন। তাই উনি একটা ভালো ছেলে খুঁজছিলেন। আমার জন্য উনি সবসময় বলতেন আমার বিয়ে একটা শিক্ষিত ছেলের সঙ্গেই দিবেন। কারণ আমি দেখতে যেমন ভালো ছিলাম, তেমন পড়াশোনাতেও অনেক ভালো ছিলাম। তাই অনেক আগে থেকেই আমার বিয়ের সম্পর্কও আসতো। কিন্তু বাবা আমার বিয়ে দেয়নি। যেহেতু আমি আরও পড়াশোনা করতে চেয়েছিলাম, তাই বাবা বলেছিল যতই দেরি হবে হোক না কেন, আমার বিয়ে একটা শিক্ষিত এবং দেখতে ভালো একটা এরকম ছেলের সঙ্গে বিয়ে দিবেন। তারপর একদিন আমার বাবার বন্ধু আমার জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে আসে। তারা খুব বড়লোক ছিল এবং ছেলেটাও নাকি খুবই শিক্ষিত ছিল। ছেলেটা দেখতেও বেশ ভালোই ছিল। ছেলেটা আমেরিকা থেকে নিজের পড়া কমপ্লিট করে এসেছিল। তাই বাবা এই সম্বন্ধটা এক চান্সেই পছন্দ করেছিল আমার জন্য। ছেলেটা আমার ছবি দেখেই পছন্দ করে নিয়েছিল। তারপর তারা দেখতে এসে সম্বন্ধটা পাকা করে দেয়। তার ২ মাস পরে আমার বিয়ে হয়ে যায়। আমার বাবার বাড়িতেও অনেক বড় করে অনুষ্ঠান হয়েছিল। ওদিকে আমার শ্বশুর বাড়িতেও অনেক বড় করে অনুষ্ঠান হয়েছিল। আমার শ্বশুরের নাকি গোয়াতে বিশাল বড় দেখার মতো বাড়ি ছিল। আর দিল্লির যে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল সেই বাড়িটাও বিশাল বড় ছিল। বিয়ের আগে শুনেছিলাম আমার বর নাকি তার বাবার সঙ্গে খুবই ফ্রি ছিল। বিয়ের পরে যখন আমার শ্বশুরকে দেখেছিলাম তখন তো দেখে আমি অনেক আশ্চর্য হয়েছিলাম। কারণ উনাকে দেখে মনেই হতো না যে উনি আমার বরের বাবা। উনি নিজেকে খুবই টিপটপ করে রেখেছিলেন এবং আমার শ্বশুরকে দেখে মনে হতো উনি আমার বরের বড় দাদা। বিয়ের আগে শুনেছিলাম আমার শ্বশুর নাকি ব্যবসার ক্ষেত্রে গোয়ার বাড়িতেই থাকেন। আমার বর আমেরিকা থেকে এসে দিল্লিতে তার বিজনেস সেট করেছিল। সে দিল্লিতেই থাকতো। বিয়ের পরে প্রথম আমার শ্বশুর ও আমার বরকে দেখে আমি খুবই আশ্চর্য হতাম। তারা দুইজনে এমন বিহেভ করতো মনে হতো তারা দুইজন বন্ধু। আমার বর তার বাবার সঙ্গে খুবই ফ্রিভাবে থাকতো। আমার শ্বশুরও আমার বরের সঙ্গে এত ফ্রি ছিল যে আমার বর প্রত্যেকটা কথা তার বাবার সঙ্গে শেয়ার করত। আমার কিন্তু খুবই আশ্চর্য লাগতো যে একটা বাবা তার ছেলের সঙ্গে এতটা ফ্রি কি করে হতে পারে। আমার বরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলতো ছোটবেলায় তার মা মারা গেছে, এই জন্যই তার বাবা তাকে বন্ধুর মতো ট্রিট করে, যাতে আমার বর একা ফিল না করে। আমার বরের নাম কুনাল। বিয়ের পরে কুনাল আমাকে বলেছিল তুমি দেখতে অনেক সুন্দর, কিন্তু এখনকার যুগে এত সুন্দর মেয়ে এত সিম্পলভাবে থাকতে পারে? আমি তো ভাবতেই পারি না। কারণ এখনকার প্রত্যেকটা মেয়ে মডার্ন, অথচ তুমি এত সুন্দর হওয়ার পরেও খুব সাধারণ। তাই তোমাকেই তো পছন্দ করেছি এবং তোমার সাথেই বিয়ে করেছি। বিয়ের পরে আমার ও কুনালের মধ্যে যা কথা হতো আমার বর সেই কথাগুলো
তার বাবাকে খুব মজা করে বলতো। প্রথম থেকেই আমার বরের এই ধরনের স্বভাব আমাকে একদমই ভালো লাগতো না। কারণ স্বামী স্ত্রীর মধ্যে এমন অনেক কথা থাকে যেইগুলো কাউকে বলা যায় না। কিন্তু ওই কথাগুলো যখন সে আমার শ্বশুরকে বলতো, আমার অনেক লজ্জা লাগতো এবং রাগও হতো। আমার শ্বশুরও ওই কথাগুলো শুনে খুবই মজা নিত। আমার শ্বশুর তো সবসময় টিপটপ হয়ে থাকতো। বিয়ের পরে শ্বশুর আমাদের হানিমুনের জন্য একদিন সকালবেলা ইউরোপের 2টো টিকিট আমার বরের হাতে ধরিয়ে দেয়। আমার বর খুশিতে তার বাবার গালে একটা চুমু দিয়ে বলে, "আই লাভ ইউ বাবা।" ইউরোপ যাওয়ার আগে শ্বশুর আমার বরকে বলেছিল বৌমা যেহেতু খুবই সাধারণ জামা কাপড় পরে, তাই ওকে শপিং মলে নিয়ে গিয়ে ভালো করে শপিং করিয়ে দিবে। আমার বর প্রত্যেকটা জিনিস তার বাবাকে জিজ্ঞেস করেই করত। তার বাবার কথা অনুযায়ী আমাকে শপিং মলে নিয়ে গিয়ে আমার জন্য অনেকগুলো ভালো ভালো জামা এবং মডার্ন ড্রেস কিনে দিয়েছিল। তারপর আমরা হানিমুনের জন্য ইউরোপে চলে আসি। ইউরোপে এসে আমি ওই মডার্ন ড্রেসগুলো পরেছিলাম। এই ড্রেসগুলো পরতে আমার কোনো আপত্তি ছিল না। যেহেতু আমার বর নিজেই চেয়েছিল আমি যাতে এই ধরনের ড্রেস পরি। আর এখানে যেহেতু আমাদের নিজের পরিচিতি কেউ ছিল না, তাই এই ড্রেসগুলো পরতে আমার কোনো আপত্তি ছিল না। আবার যদি আমার শ্বশুরও আমাদের সঙ্গে আসতো, তাহলে হয়তো আমি এই ধরনের ড্রেস কখনোই পরতে পারতাম না। এখানে এসে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে কুনাল আমার প্রত্যেকটা ছবি তুলে তার বাবাকে পাঠাতো, এবং যখনই আমি ওই মডার্ন ড্রেসগুলো পরতাম তখনই সে ভিডিও কল করে নিজের বাবাকেও দেখাতো, এবং ওই ড্রেসগুলো এতটাই মডার্ন ছিল যে শরীরে কিছু কিছু অংশ দেখাও যেত। এখানে সবাই এই ধরনের জামা কাপড় পরতো, কেউ কারো দিকে তাকাতো না, তাই আমারও খুব একটা খারাপ লাগতো না। কিন্তু যখনই কুনাল আমার প্রত্যেকটা ছবি নিজের বাবাকে পাঠাতো, আমার নিজেকেই খুব লজ্জা লাগতো এবং খুব খারাপ লাগতো যে আমার ছবি শ্বশুরকে পাঠানোর কি আছে। আমার শ্বশুর ওই ছবিগুলো দেখে কমেন্ট পাস করতো, এবং আমার বর এসে আমাকে বলতো আমার শ্বশুর আমার ছবি দেখে এই ধরনের কথা বলেছে, ওই ধরনের কথা বলেছে। আমি যখন বরকে বলতাম আমার এইসব একদম ভালো লাগে না, তখন বর বলতো, "নীতি, তুমি এখন বাবার বাড়িতে নয় শ্বশুর বাড়িতে আছো। আর তোমার এটা অনেক বড় কপাল যে তোমার শ্বশুর এত ফ্রি মনের। আমাদের কালচারটাই এই রকম। যেহেতু অনেক বড় বড় লোকের সঙ্গে আমাদের উঠা বসা আছে, তাই আমি ও বাবা খুবই ফ্রি মনের। তোমাকেও এইসব অভ্যেস করতে হবে।" এবং কুনাল আমাকে একবার বলেছিল তার বাবার তো অনেক গার্লফ্রেন্ডও রয়েছে। তখন আমি কুনালকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে তার বাবা বিয়ে কেন করেনি? কুনাল বলেছিল শুধুমাত্র তার জন্যই বিয়ে করেনি, কারণ তার বাবা যদি দ্বিতীয় বিয়ে করে নিত তাহলে হয়তো কুনালের ভালো শিক্ষা হতো না, এবং কুনালকে হয়তো তার নিজের মায়ের মতো ভালোবাসাও দিতে পারতো না, তার সতের মা। এইসব কথা ভেবেই নাকি আমার শ্বশুর বিয়ে করেনি। এই কথাটা শোনার পরে আমি শ্বশুরের সোশ্যাল মিডিয়া চেক করেছিলাম এবং শ্বশুরের ছবিগুলো দেখেছিলাম। ছবিতে উনাকে আরও বেশি ইয়াং এবং সুন্দর লাগছিল, এবং ওনার ফ্রেন্ড লিস্টে যত সব ছিল সব 30 বছরের নিচে মেয়েরাই ছিল, এবং তার লিস্টে চেক করে দেখেছিলাম বেশিরভাগ মেয়েই ছিল। আমি তো খুবই আশ্চর্য হয়েছিলাম একটা বয়স্ক মানুষের মেয়েদের প্রতি এত রস কী করে থাকতে পারে। ওদিকে আমার বর তার বাবাকে অন্ধের মতো বিশ্বাস করত। হানিমুন কমপ্লিট হওয়ার পরে আমরা বাড়ি চলে আসি। বাড়ি আসতেই আমার শ্বশুর নিজের ছেলেকে জড়িয়ে ধরে, এবং আমাকেও যখন জড়িয়ে ধরার জন্য কাছে আসেন তখন আমি দূরে সরে যাই, কারণ আমার এইসব মোটেই ভালো লাগতো না। যেহেতু ছোট থেকে আমি খুব সংস্কারী মেয়ে ছিলাম এবং সেইভাবে বাবা মা আমাকে মানুষ করেছিল। তারপর আমি নিজের ঘরে চলে আসি। নিজের রুমে আসতেই কুনাল আমাকে কথা শোনানো শুরু করে দেয়। সে বলে, "তুমি আমার বাবার সাথে এটা ঠিক করনি। আমার বাবা আমাকে যেমন ভালোবাসে ঠিক তোমাকেও নিজের মেয়ের মতোই ভালোবাসে। কিন্তু তুমি তো দেখছি সেই পুরাতন যুগেই পড়ে আছো। তুমি তোমার বাবার বাড়িতে নয় শ্বশুর বাড়িতে আছো, আর আমরা অনেক বেশি মডার্ন, তাই তোমাকেও এইসব অভ্যেস করতে হবে।" কুনাল এমনিতেই আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু যখনই তার বাবার ব্যাপারে কথা আসতো তখনই সে আমাকে অপমান করত এবং উল্টোপাল্টা কথা বলতো। আমার তো মাঝে মধ্যে মনে হতো কুনাল নিজেই আমার মান সম্মানের কথা ভাবে না। সে নিজেই চাইছে তার বাবার সামনে আমাকে ওপেন করতে। এমনকি আমাদের ফুলশয্যার রাতের কথাও নিজের বাবাকে বলেছিল। আমাদের বিয়ের পরে আমার শ্বশুর গোয়ার বাড়ি যায়নি। আমি তো অপেক্ষা করছিলাম এই মানুষটা কখন এই বাড়ি থেকে গোয়া যাবে, কারণ দিন দিন উনার এই রকম ব্যবহার আমার তো মোটেই ভালো লাগতো না। উনি সবসময় নিজের ছেলের সঙ্গে বসে আমার ব্যাপারে কিছু না কিছু কথা বলে মজা নিতেন। সবসময় আমার হাত ধরে বা আমার গায়ে হাত দিয়ে কথা বলার চেষ্টা করতেন। কখনো বা মোবাইলে আমার সঙ্গে ছবি তুলতেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিতেন। শ্বশুর তো বাবার মতো হয়,
তাহলে উনি কি করে আমার সঙ্গে এরকম ব্যবহার করতেন? আমি তো ওটাই ভেবে আশ্চর্য হয়ে যেতাম এবং মনে মনে আমি খুবই রাগ করতাম। যখনই কুণালকে এই ব্যাপারে বলতাম সে আমার কথাগুলো ইগনোর করে দিত এবং বলতো, তোমার কপাল অনেক ভালো যে তুমি এত ফ্রি মনের শ্বশুর পেয়েছো। যদি তোমার শ্বশুর অন্যদের মতো কড়াকঠিন হতো এবং প্রত্যেকটা কথায় ও প্রত্যেকটা কাজে তোমার ত্রুটি বের করতো, তাহলে কি তোমাকে ভালো লাগতো? আমার তো মনে হচ্ছে তুমি ওই ধরনের শ্বশুর পাওয়ারই যোগ্য ছিলে। তোমার ভালোটা সহ্য হচ্ছে না, তাই না? কুণাল তো আমাকে মোটেই বোঝার চেষ্টা করতো না এবং তার কথাগুলো শুনে আমার মনে খুব কষ্ট হতো। তখন আমি ভাবতাম এই বাড়িতে কেউ নেই যে আমার মনের কথাটা বুঝতে পারবে। কুণাল যেহেতু আমার শ্বশুরের একমাত্র ছেলে ছিল, তাই বাড়িতে এমন কেউ ছিল না যাকে আমি মনের কথাগুলো বলতে পারতাম। বাকি কাজের মাসিরা তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকতো। সবথেকে বেশি খারাপ লাগতো কুণালের জন্য, কারণ সে নিজেই আমার ব্যাপারে প্রত্যেকটা কথা তার বাবাকে গিয়ে বলতো। সে নিজেই আমার মান সম্মানের বিন্দুমাত্র খেয়াল করতো না এবং এটাও ভাবতো না যে আমি তার স্ত্রী এবং নিজের স্ত্রীর এমন অনেক কথা থাকে যেগুলো কারো সঙ্গে শেয়ার করা যায় না। আমার বর ওই কথাগুলো নিজের বাবাকে বলতো। তখন আমার কুণালের উপর ভীষণ রাগ হতো। আমি তাকে কিছু বললেই সে আমাকে উল্টে অনেক কথা শুনিয়ে চলে যেত। বিয়ের পরে প্রথম আমরা একদিন পার্টিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে সবাই খুব এনজয় করছিল। আমার বর একদিকে তার অফিসের ক্লায়েন্টদের সঙ্গে কথা বলছিল। আমি তখন একটা চেয়ারে চুপচাপ বসেই ছিলাম। তখন আমার শ্বশুর আমার কাছে এসে বলে, বৌমা তোমার হাতটা দাও। আমি তো এমনিতেই উনাকে দেখলেই বিরক্ত হতাম। উনার তাকানোর অঙ্গিভঙ্গি আমার মোটেই ভালো লাগতো না। তখন উনি সবার সামনে আমার হাত ধরে নিজের বন্ধুদের সামনে নিয়ে যান আর বলেন, এটা আমার বৌমা। আমার শ্বশুরের বন্ধুদেরকে দেখেও আমি খুব আশ্চর্য হয়েছিলাম, কারণ তাদেরকে দেখেও বয়স্ক মনে হতো না। আমার শ্বশুরের বন্ধুরাও খুব জোয়ান হয়েছিল। তারপর আমি সেখান থেকে সরে কুণালকে গিয়ে বলি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ওই পার্টিতে সবার সামনে আমি তাকে কিছু বলিনি। একটা কর্নারে নিয়ে গিয়ে বলেছিলাম, তোমার বাবা আমার হাত ধরে তার নিজের বন্ধুদের সঙ্গে আমাকে রিপ্রেজেন্ট করেছে। আমার বর তখন বলেছিল, নীতি তোমার কি হয়ে গেছে? কিসের জন্য তুমি সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা করো? এই পার্টিতে তোমাকে কেউ চেনে না, তাই বাবা সবার সঙ্গে তোমার পরিচয় করিয়েছে। এতে উনি কি খারাপ কাজ করেছেন? নীতি তুমি নিজেকে চেঞ্জ করো এবং মডার্ন হতে শিখো। এটা বলে আমার বর আবার তার বন্ধুদের সঙ্গে বিজি হয়ে যায়। আমি যেহেতু ওই রকম টাইপের মেয়ে ছিলাম না, তাই আমার এইসব জিনিস মোটেই ভালো লাগতো না। আমার শ্বশুর তো দিন দিন নিজের লিমিট ক্রস করছিল, আর আমার বরের এইসব কোনো কিছু মনেই হতো না। এখন তো কুণাল আমার কোনো কথায় পাত্তা দিত না। আমার শ্বশুর একদিন উদ্ভট টাইপের ড্রেস নিয়ে এসে আমার হাতে দেয় আর বলে, এই ড্রেসটাতে তোমাকে খুবই মানাবে। শ্বশুরের কথা শুনে রাগ করে আমি ঘরের ভিতরে চলে আসি। ঘরের ভিতর যখন আমি ড্রেসটা খুলে দেখেছিলাম তখন ড্রেসটা খুবই মডার্ন ছিল, কিন্তু আমি জানতাম এই ড্রেসটা পরলে আমার শরীরের কিছু অংশ দেখা যাবে। আমি রাগের মাথায় ড্রেসটাকে বিছানার নিচে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আমি যখন ইউরোপে গেছিলাম তখন মডার্ন ড্রেস পরেছিলাম, কিন্তু বাড়ি এসে আবার আমি চুড়িদার পরতাম। শ্বশুরের এরকম অদ্ভুত ব্যবহারের জন্য আমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। আমার বর যখন জানতে পেরেছিল আমি শ্বশুরের সঙ্গে কথা বলা বন্ধ করেছি, তখন সে আমাকে অনেক কথা শুনিয়েছিল এবং বলেছিল আমার বাবা যেমন বলছে ঠিক তেমনটাই করবে, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি জানতাম আমার বর যতটা তার বাবাকে ভালো মনে করে, তার বাবা ততটাই খারাপ মানুষ এবং তার বাবার নিয়ত আমার প্রতি মোটেই ভালো ছিল না। আমার বর তার বাবাকে অন্ধের মতো বিশ্বাস করত। আমার বর তো নিজের হাতেই আমার মান সম্মান সব কিছু নষ্ট করে দিচ্ছিল। তার বাবার সামনে সে নিজেই হয়তো চাইতো না যে আমার মান সম্মান বজায় থাকুক। একটা বরের কর্তব্য হচ্ছে তার স্ত্রীর মান সম্মান রক্ষা করা, তার স্ত্রীর দিকে যাতে কেউ খারাপ নজরে না তাকায় সেই দিকে খেয়াল রাখা। কিন্তু আমার বর তো নিজের হাতেই আমার সব কিছু নষ্ট করে দিচ্ছিল। এবার তো দিন দিন আমার ভয় হচ্ছিল এবং শ্বশুরকে দেখলে আমার ভয় লাগতো। তাকে দেখে আমার মনে হতো কখন যে ওনার নিয়ত আমার প্রতি খারাপ হয়ে যাবে সেটা বলা যায় না। এদিকে আমার বর ছিল যে কিনা আমার একটাও কথা শুনতো না। প্রথমে আমি খুশি ছিলাম যে আমার এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু আমার এখন খুব আফসোস হয় যে আমার এই বাড়িতে কেন বিয়ে হয়েছে। তারপর একদিন বর বলে তাকে অফিসের কাজের জন্য বাইরে যেতে হবে, 2 দিন পরে সে বাড়ি ফিরবে। এই কথা শুনে রুমের মধ্যে এসি চলা সত্ত্বেও ভয়ে আমার কপাল থেকে ঘাম ঝরতে থাকে এবং আমার মনে বাজে বাজে খেয়াল আসতে থাকে। আমি তার হাত ধরে রিকোয়েস্ট করেছিলাম যে তার সঙ্গে যাতে আমাকেও নিয়ে যায়। কুণাল তখন আমাকে কাছে নিয়ে ভালোবেসে বলেছিল,
তোমার কোনো ভয় নেই। বাবা তো থাকবেই। তখন আমি মনে মনে ভেবেছিলাম তোমার বাবার জন্যই তো আমার ভয় লাগছে। তখন কুণাল বলে, আমি তোমাকে নিয়ে যেতাম, কিন্তু অফিসের কাজের জন্য আমি মিটিংয়ে সারা দিন ব্যস্ত থাকবো। তুমি সেখানেও একাই থাকবে। তোমাকে আমি মোটেই টাইম দিতে পারবো না। তখন আমি মনে মনে ভাবি, ওখানে একা থাকলেও আমার ভয় লাগবে না, কিন্তু এখানে শ্বশুরের সঙ্গে একা থাকবো এটা ভেবেই আমার শরীর কাঁপতে থাকে। আমি তখন কুণালকে বলি, তাহলে তুমি এক কাজ করো, আমাকে বাবার বাড়িতে রেখে দাও। ওদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি। কুণাল তখন বলে, মাত্র 2 দিনের জন্য তুমি সেখানে গিয়ে কি করবে? 2 দিন পরে এসে আমি তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে যাব। বাড়িতে বাবা তো থাকবে তোমার রক্ষার জন্য। চিন্তা কি আছে? কাজের মাসিরাও তো থাকবে। তুমি একদম চিন্তা করবে না। তোমার কিছু অসুবিধে হলে আমাকে ফোন করে দেবে। পাশেই আমার একটা বান্ধবী আছে। কিছু অসুবিধা হলে আমার বান্ধবীকে তোমার কাছে পাঠিয়ে দেব। তুমি একদম ভয় পাবে না। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। মাত্র 2 দিনের কথা। তার পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে বর যখন বাড়ি থেকে বেরোচ্ছিল, তখন আমার হৃদয় স্পন্দন বাড়তে থাকে। আমি তাকে জড়িয়ে ধরে বলি, প্লিজ আমাকে একা ছেড়ে যেও না। আমার মনে খুবই ভয় হচ্ছে। মনে হচ্ছে তোমার চলে যাওয়ার পরে আমার সঙ্গে কিছু একটা খারাপ হবে। আমার কিছু ঠিক লাগছে না। বর তখন আমার মাথায় হাত বুলিয়ে বলে, ওটা তোমার মনের সম্পূর্ণ ভুল ধারণা। কিচ্ছু হবে না। কাল সন্ধ্যার আগে আমি তো বাড়ি ফিরে আসব। তুমি শুধুই এত বেশি চিন্তা করছো। ওটা বলে কুণাল বেরিয়ে যায়। কুণালের চলে যাওয়ার পরে আমি নিজের রুমের মধ্যে এসে দরজাটাকে লাগিয়ে দিই। কুণালের চলে যাওয়ার পরে সেদিন দুপুরের খাবারটাও আমি খেতে যাইনি। তারপর একেবারে রাতের বেলা যখন আমার খিদা পায় তখন আমি রুমের দরজাটা খুলি। সারাদিন তো সব কিছু ঠিকই ছিল, যদিও বা আমি রুম থেকে বেরোইনি। তখন রাত 11টা বাজে। খিদা সহ্য করতে না পেরে দরজা খুলে যখন আমি নিচে নামি তখন দেখি তো নিচে কেউ নেই। এটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ নিচে নামতেই দেখি পুরো বাড়িটা একদমই ফাঁকা, কেউ ছিল না। কাজের মাসিদের নাম ধরে আমি ডাক দিচ্ছিলাম, তারা কেউ সাড়া দেয়নি। তখন আমি বুঝতে পেরেছিলাম বাড়িতে কেউ নেই। কিন্তু পারুল ও চম্পা, এই দুটো কাজের মাসি সবসময় আমাদের বাড়িতে থাকতো। তাহলে আজ তারা হঠাৎ করে কোথায় চলে গেছিল, তাও আবার আমাকে না বলে। ওদিকে আমার মনে হয়েছিল হয়তো শ্বশুর বাড়িতে নেই। তারপর আমি রান্নাঘরে গিয়ে দেখি কিছু খাবার নেই। ফ্রিজ খুলে দেখি ফলমূল, মিষ্টি, জুস এবং কিছু স্ন্যাক্স রাখা আছে। আমি ওইগুলোকেই বার করে খেয়ে নিই। তারপর আমি যেই উপরে যাওয়া শুরু করি তখনই ঘরের বেল বেজে ওঠে। ঘরের বেল যখনই বেজে ওঠে তখনই আমি ভাবি, এত রাতে কে আমাদের বাড়িতে এসেছে। ভেবেছিলাম হয়তো শ্বশুর এসেছে। যখন আমার দরজা খুলতে দেরি হয় তখন দরজার ওই পার থেকে এত জোরে জোরে বাড়ি দিচ্ছিল, মনে হচ্ছিল যেন দরজা ভেঙে সে বাড়ির ভিতরেই ঢুকে পড়বে। তারপর ভয়ে ভয়ে দরজা খুলে দেখি বাইরে কেউ নেই। ওটা দেখে আমার আরও বেশি ভয় হয়। তারপর আমি কাজের মাসিকে ফোন করি, কিন্তু কোনো কাজের মাসি আমার ফোন ধরেনি। তারপর আমি তাড়াতাড়ি করে নিজের রুমের মধ্যে চলে আসি। রুমে এসেই আমি নিজের দরজাটাকে লক করে দিই। তখনই আমার মনে হয়েছিল হয়তো আমার সঙ্গে কিছু একটা খারাপ হতে চলেছে। ঠিক সেই সময় মনে হয় আমার রুমের বারান্দায় 3-4টে লোক উঠে পড়েছে। বারান্দার দিকে এগোতেই দেখি আমার শ্বশুর আর 3-4টে তার বন্ধুদেরকে নিয়ে আমার ঘরের ভিতর ঢুকে পড়েছে। উনি যতই আমার ঘরের ভিতরে ঢুকেন আমি ততই পেছন দিকে সরতে থাকি, কারণ আমি উনাকে দেখেই বুঝে গেছিলাম উনি আমার প্রতি নিয়ত খারাপ করে দিয়েছেন। আমি উনাকে বলি, আপনার এইভাবে আসার মানেটা কি? আপনি তো মেন গেট দিয়েও ঘরের ভিতরে আসতে পারতেন। ভয়ে আমার তখন কপাল থেকে ঘাম ঝরতে থাকে। তখন শ্বশুর আমাকে নোংরাভাবে মুখের অঙ্গিভঙ্গি করে বলে, চোরের মতন ঘরে আসার মজাই আলাদা। তোমার সঙ্গে এতদিন একাই সময় কাটাতে পারিনি, কিন্তু আজ আমার ছেলে বাড়িতে নেই, তাই আজ সারা রাত তোমার সঙ্গেই টাইম কাটাবো। উনার এই কথাটা শুনে আমি বুঝতে পেরে গেছিলাম যে উনি কি চাইছেন। তখন তাড়াতাড়ি আমি নিজের ঘরের দরজা খুলে বাইরে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার শ্বশুরের বন্ধুরা আমাকে জড়িয়ে ধরে নিয়েছিল এবং আমাকে বিছানায় ফেলে দিয়েছিল। তখন আমি উনাকে হাত জোর করে বলেছিলাম, এরকম নোংরা কাজ আমার সঙ্গে করবেন না। আমি আপনার বাড়ির মান সম্মান, আমি আপনার ছেলের বউ। আপনি যেমন ভাবছেন আমি ওই রকম ধরনের মেয়ে নয়। আপনি যা আমার সঙ্গে করতে চাইছেন ওটা অনেক বড় পাপ হবে। আমার কথা শোনার পরে বলেন, তুমি দেখতে ভীষণ সুন্দর। তোমাকে দেখেই তো আমার মনের মধ্যে চাহিদা জেগেছিল। তাই ভাবলাম আজ বন্ধুদেরকে নিয়ে তোমার সঙ্গে মজা করব।
তারপর আমি যা ভেবেছিলাম আমার সঙ্গে ঠিক তাই হলো। তারা ৪ জন মিলে আমার সঙ্গে জোর জবরদস্তি করেছিল। আমার শরীর নিয়ে খেলেছিল ওই শয়তানেরা। আমি কেঁদে কেঁদে হাত পা ধরে তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম। কিন্তু তারা সারারাত ধরে আমার সঙ্গে নিজের ইচ্ছে মতো করে যায়। তারপর যখন দেখে যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তখন তারা ভোরবেলা হতেই বাড়ি থেকে পালিয়ে যায়। আমি ওই অবস্থাতেই সারাদিন বিছানার মধ্যে পড়েছিলাম। আমার ক্ষমতাও ছিল না বিছানা থেকে ওঠার। আমার শরীরে একটাও কাপড় ছিল না। ওই অবস্থায় আমি সারাদিন বিছানাতেই পড়েছিলাম। আমার চোখ দিয়ে জল ঝরে যাচ্ছিল। সন্ধ্যাবেলায় যখন বর বাড়ি আসে তখন দরজা খুলেই আমাকে ওইরকম অবস্থায় দেখেই সেও ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি আমার কাছে ছুটে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, "তোমার এই অবস্থা কে করেছে?" আমি তখন কথা বলার অবস্থাতেই ছিলাম না। সে তখন আমার চোখে মুখে জল ছিটিয়ে দেয়। তখন আমার একটু জ্ঞান ফিরে আসে। আমি কাঁদতে কাঁদতে তাকে বলি, "তোমার বাবা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তুমি আমার একটাও কথা শোনোনি। তুমি যদি আমার কথার ভরসা করতে তাহলে আজ আমার সঙ্গে এত খারাপ হতো না। আমার সঙ্গে যা হয়েছে তার জন্য তুমিই দায়ী।" কুণাল তখন কাঁদতে কাঁদতে আমাকে বুকে জড়িয়ে ধরে আর বলে, "এটার জন্য আমিই দায়ী" এবং আমার গায়ের মধ্যে একটা চাদর ঢাকা দেয়। তখন হাত জোড় করে আমার কাছে ক্ষমা চায় আর বলে, "আমার জন্যই তোমার সঙ্গে এত খারাপ হয়েছে। এতে সম্পূর্ণ আমার দোষ। আমাকে ক্ষমা করে দাও। আমার বাবাকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি।" এটা বলার পর সে হসপিটালে আমাকে অ্যাডমিট করে দেয়। তারপর বিভিন্ন রকম টেস্ট করার পরে বর জানতে পারে আমার সঙ্গে ৪ জন মিলে জোর জবরদস্তি করেছে। কপিল তখন আমার কাছে এসে আমার হাত ধরে কথা দেয় আর বলে, "বাবা যা করেছে ওটার শাস্তি তো বাবাকে পেতেই হবে।" তারপর পুলিশের কাছে গিয়ে এফআইআর করে তাদের ৪ জনের নামে। ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ আমার শ্বশুর ও তার বন্ধুদেরকে ধরে নেয়। পুলিশের মার খাওয়ার পরে আমার শ্বশুর বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। আমার বর তাকে বলেছিল, "আপনাকে আমার বাবা বলতেই এখন ঘেন্না লাগছে। আপনি যে এত নোংরা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আজ থেকে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনি আমার জন্য মরে গেছেন।" তারপরে আমি আর বর শ্বশুরের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখিনি। ওই ঘটনাটা হওয়ার পর থেকে কপিল আমাকে কখনো একা ছেড়ে যেত না। সে সবসময় আমার খেয়াল রাখত এবং আগে যে ভুলটা সে করেছে বুঝতে পেরেছে যে সেটা কত বড় ভুল ছিল। তাই এখন সে সবসময় আমার মান সম্মান বাঁচিয়ে রেখে কাজ করে। এমন কোনো কথা কাউকে বলে না যেটা আমার ও কপিলের পার্সোনাল। এখন আমরা দিল্লির ওই বাড়িটা ছেড়ে দিয়েছি, কারণ ওখানে থাকলেই আমার ঘটনাটা মনে পড়বে। তাই কপিল আমাকে নিয়ে অন্য জায়গায় চলে আসে এবং আমরা সেখানে খুবই ভালো আছি। একটা মেয়ের কথা কখনোই অবহেলা করতে নেই। তার কথাটাকে বোঝার চেষ্টা করা উচিত তার সামনের জনকে। সেটা তার বাবাই হোক বা বর হোক। সে যে কি চাইছে এবং কি বলতে চাইছে সেটা বোঝা উচিত ছেলেদের। কপিল আমার কথার অবহেলা করেছিল বলেই আজ আমার সঙ্গে এত বড় খারাপ কাজ হয়ে গেছে। যাই হোক, ওই ঘটনাটা হতে আজ ৩ বছর হয়ে গেছে। আমার একটা সন্তানও আছে। আমরা ৩ জন এখন খুব ভালো আছি। ওই ঘটনাটা হওয়ার পর থেকে আমার শ্বশুরের আর কোনো খোঁজ খবর আমরা নিইনি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। আজকের মতো এতটাই।